হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি তোমাদের স্কুল প্রণোদিত যে টেস্ট পেপার তার উত্তরপত্র কীভাবে লিখতে হবে, কীভাবে তার অ্যান্সার করতে হবে এবং কতটুকু লিখতে হবে, 1 মার্কের MCQ থেকে শুরু করে সব ধরনের যে প্রশ্নগুলো হবে, সব রকম প্রশ্নের কীভাবে তার সমাধান করতে হবে, সমস্ত রকম কিছু আমি আলোচনা করব। শুধু MCQ যে প্রশ্ন এবং তার সাথে সাথে যে 1 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, সমস্ত ধরনের যে প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে তার পিছনে সব রকম জিনিস আমরা একসাথে জানব। তো বেশি সময় না কাটিয়ে আমরা শুরু করি। আমার কাছে একটি টেস্ট পেপার রয়েছে। এই টেস্ট পেপার সেখান থেকে, এবং প্রত্যেককেই বলবো যারা যারা এই টেস্ট পেপার সলভ করবে তাদের সবাইকে বলবো তোমরা সঙ্গে সঙ্গে সাথে সাথে টেস্ট পেপার রাখবে এবং টেস্ট পেপারের যত রকম প্রশ্ন রয়েছে, অনেকগুলি সেট রয়েছে, সেই সেটগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম একটি প্রশ্ন 1-এর 1, যেখানে তোমাদের MCQ করতে হয়। 15খানা MCQ থাকে, আমরা সবাই জানি। 15টি MCQ। এই 15টি MCQ এর সবটাই আমাদের করতে হবে এবং অ্যান্সারগুলো কী করে লিখবো, যেহেতু MCQ এখন বড় বড় অপশানগুলো এখন বেশ বড় বড় টাইপের হয়ে গেছে, তো সেই কারণে শুধুমাত্র দাগ নম্বর আর অ্যান্সার, যে অপশানটা সঠিক বা যে অপশানটা আমাদের কাছে চাইছে সেই অপশানটাই আমরা লিখব শুধুমাত্র। বাকি যে 1 মার্কের সত্য মিথ্যা রয়েছে, শূন্যস্থান রয়েছে, এলোমেলো রয়েছে, সেখানে কিন্তু এই জিনিসটা চলবে না। সেখানে তোমাকে পুরো বাক্যে লিখতে হবে। কিন্তু MCQতে শুধুমাত্র অ্যান্সারটুকু লিখলেই যথেষ্ট তোমার কাছে। তো প্রথম আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বলছে 1-এর 1। 1-এর 1 বলছে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। তো আমি অপশানগুলো লেখার চেষ্টা করছি। অপশান 1-এর 1, এখানে একটা অপশান বলছে ক অপশানে বলছে সাইটোকাইনিন, আর হাইফেন দিয়ে লেখা রয়েছে ফলের বৃদ্ধি। তো সাইটোকাইনিন লেখা রয়েছে ফলের বৃদ্ধি। খ নম্বর অপশান, যেখানে বলছে জিববেরেলিন আর পত্রমোচন। জিববেরেলিন তার সঙ্গে লেখা রয়েছে পত্র মোচন। গ নম্বর অপশান, যেখানে তোমাকে বলছে ইথিলিন আর কোষ বিভাজন। ইথিলিন কোষ বিভাজন। এবং ঘ অপশান বলছে অক্সিন আর অগ্রস্থ প্রকটতা। এবার দেখো অ্যান্সার আমরা কী করে করব। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সারগুলো আমরা কী করে করব। তো এই প্রশ্নগুলো দেখো আগে, যে এই দিকে কী কী লেখা রয়েছে তোমার কাছে। এখন সব মানে 1 লাইনে অ্যান্সার বা 1 লাইনের MCQ এর যে উত্তর সেটা কিন্তু এখন আর দিচ্ছে না। এখন এইভাবে তোমার কাছে MCQ দেবে। MCQ এর এই 4টে হচ্ছে আমাদের কাছে অপশান। যার প্রথম অপশান বলছে সাইটোকাইনিন আর ফলের বৃদ্ধি। তার মানে বুঝতে হবে এখানে উদ্ভিদের এই 4টি হরমোন লেখা রয়েছে, সাইটোকাইনিন, জিববেরেলিন, ইথিলিন আর অক্সিন। এবার এই 4টে যে
হরমোন লেখা রয়েছে তার উল্টো দিকে তার সাথে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাদের কাজ বা ভূমিকা। যেমন বলছে সাইটোকাইনিন। তো এই চারটের মধ্যে তিনটে আমাদের কাছে ভুল আছে আর একটা আমাদের কাছে সঠিক রয়েছে। সাইটোকাইনিন ফলের বৃদ্ধি, তো সাইটোকাইনিনের কাজ হচ্ছে ফলের বৃদ্ধি, এটা লাইনটা কি ঠিক? সাইটোকাইনিন কি ফলের বৃদ্ধি করে? সাইটোকাইনিন কি ফলের বৃদ্ধিতে কাজ করে? কিন্তু উত্তরটা আমাদের কাছে ভুল। সাইটোকাইনিন ফলের বৃদ্ধি করে না। সাইটোকাইনিন তাহলে কী কী করে? সেইভাবে আমাদের এই অ্যান্সারগুলো করতে হবে। সাইটোকাইনিন যেহেতু ফলের বৃদ্ধি করছে না, তো সাইটোকাইনিন কী কী করে তাহলে? তো এইভাবে আমাদের কাছে পড়তে হবে, আমাদেরকে করতে হবে। এমসিকিউগুলো বা অ্যান্সারগুলো আমাদের কাছে এইভাবেই করতে হবে। তো সাইটোকাইনিন কী কী কাজ করে? দেখো, সাইটোকাইনিন প্রথম যে কাজ করে কোষের বিভাজন, এটা একটা কাজ করে। আর কোষের বিভাজন কাজ করে। 2 নম্বর হচ্ছে পত্রমোচন বিলম্বিত বা পত্রমোচন রোধ করা বা পাতা ঝরে যাওয়াকে আটকানো, এটা একটা কাজ করে। 3 নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে পার্শ্বীয় মঙ্গলের বৃদ্ধি। তো এই দিকে তিনটে কাজগুলো পয়েন্টগুলো, কাজের কথাগুলো কিন্তু এই অপশানে দিয়েছে। কে কোন কাজটা করছে, কোন কাজে সঠিক রয়েছে। যেমন সাইটোকাইনিন ফলের বৃদ্ধি করছে না, তাহলে এটা অপশন আমাদের হলো না। জিবরেলিন পত্রমোচন না, জিবরেলিন পত্রমোচন করে না, পত্রমোচন করে কি সাইটোকাইনিন, তাহলে আমাদের এই অপশনও ভুল হয়ে গেল। ইথিলিনের একটাই কাজ, কোষ বিভাজনে করছে না। ইথিলিনের একটাই কাজ, সেটা হচ্ছে ফলের কে পাকানো, ফলকে পাকাতে সাহায্য করে ইথিলিন। অক্সিন অগ্রস্থ প্রকটতায় সাহায্য করছে, এইটা আমরা ভালো করে জানি। তাহলে অক্সিন আর কি করছে? তো অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটাচ্ছে। অক্সিন এটা ছাড়া অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে, এটা একটা কাজ করে। আর কি করে? অক্সিন হরমোন মূলের বৃদ্ধি ঘটায়। আর কি করে? ফলের বৃদ্ধি ঘটায় এবং তার সাথে কোষের বিভাজনও করে থাকে। এই কোষের বিভাজনও কিন্তু করে থাকে কে? অক্সিন। তাহলে আমাদের এই চারটে অপশনের মধ্যে তোমার অ্যান্সার হচ্ছে অক্সিন আর অগ্রস্থ প্রকটতা। তাহলে লেখার সময় কী করে লিখবে? লেখার সময় লিখবে একের, ঠিক আছে, 1 দাগের 1 নম্বর প্রশ্ন উত্তর। একের কোন অপশন ঠিক হলো? একের ঘ ঠিক হলো। তাহলে ঘকে আমরা লিখবো, আর লিখতে হবে অক্সিন আর অগ্রস্থ প্রকটতা। এবার এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? দ্বিতীয় প্রশ্ন বলছে যে প্রাণী হরমোন সম্পর্কিত, তাহলে এটা আমরা মিটি দিই। দ্বিতীয় প্রশ্ন বলছে প্রাণী হরমোন সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক? প্রাণীর যে হরমোন রয়েছে, এই প্রাণী হরমোন সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক, সেটা তোমাকে চাইছে। তো আমাদের অপশনগুলো কিন্তু সবটাই পড়তে হবে, কোনটা সঠিক। অপশনগুলো বেশ বড় বড় থাকে একটু কিছু জায়গাতে, তাই সবটা অপশন আমাদের পড়তে হবে। প্রথম অপশন বলছে প্রাণী হরমোন প্রাণী দেহে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। দেখো, প্রাণী হরমোন বা প্রাণী দেহে যে হরমোন থাকে সেটা কিন্তু কোনো সময় ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে না। প্রাণী হরমোন সবসময় রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রাণীর হরমোন কী করে? প্রাণী বলুক বা উদ্ভিদ বলুক, রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। রাসায়নিক সমন্বয়ক, ঠিক আছে, রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, ঠিক? রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে আমাদের হরমোন, সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক। তাহলে এই অপশনটা হচ্ছে না। কোনটা সঠিক তোমাকে চেয়েছে, লাইনটা ভালো করে পড়ে নেবে। লাইনটা তোমাকে পড়তে হবে ভালো করে, যে প্রাণী হরমোন সম্পর্কিত নিজের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। তাহলে আমাদের কাছে সঠিক হচ্ছে হরমোন প্রাণীদেহে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমাদের কাছে সঠিক নয়। তাহলে দ্বিতীয় অপশন আমরা খ পড়ি, হরমোন অতি দ্রুত কাজ করে। দেখো, হরমোন অতি দ্রুত কোনো সময় কাজ করে না।
হরমোন হচ্ছে মন্থর গতিতে কাজ করে, অর্থাৎ ধীরে ধীরে কাজ করে। তাহলে এই অপশানটা আমাদের হবে না। অপশান নম্বর গ, হরমোন সনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। দেখো সনাল গ্রন্থি আমাদের দেহে দু প্রকারের, একটা হচ্ছে সনাল গ্রন্থি আর একটা হচ্ছে অনাল গ্রন্থি। তো সনাল গ্রন্থি কোনটাকে বলছে, যাদের জন্য বিশেষ কোনো নালী রয়েছে, যারা কোনো একটা স্থান থেকে, দেহের কোনো একটা অঙ্গ থেকে, কোনো একটা জায়গা থেকে যখন ক্ষরিত হয়, বের হয়, তখন তারা বিশেষ নালীর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিন্তু এই হরমোন, তার জন্য কোনো বিশেষ কোনো নালী থাকে না। তো হরমোনরা কীভাবে যাচ্ছে, হরমোনরা দেহ তরলের মাধ্যমে যাচ্ছে। তো এই হরমোনের ক্ষেত্রে কি হচ্ছে, হরমোনের ক্ষেত্রে অনাল গ্রন্থি থাকে, সনাল গ্রন্থি নয়। তো এখানে এই লাইনটাও আমাদের কাছে ভুল। ঘ অপশন বলছে হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, এইটা লাইনটা আমাদের সব থেকে সঠিক। হরমোন ক্রিয়ার পর, অর্থাৎ হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তার লেখার সময় তোমাকে লিখতে হবে 1-2 দিয়ে লিখতে হবে হরমোন। কোন অপশন সঠিক হলো আমাদের কাছে অপশন সঠিক হলো ঘ। তাহলে আমাদের লিখতে হবে ঘ দিয়ে হরমোন কি করে, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, এই লাইনটা আমাদের কাছে সঠিক। ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, এইটুকু এইভাবে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। বাকি যা লাইন আছে সবগুলো তোমাকে লেখার দরকার নেই। এখানে এমসিকিউতে সবগুলো লেখার দরকার নেই, সমস্ত লাইন লেখার দরকার নেই। দাগ নম্বর সঠিক রাখতে হবে তোমাকে, এবং অপশন নাম্বারটা তোমাকে সঠিক রাখতে হবে। দাগ নম্বর এবং অপশন নাম্বার তোমাকে সঠিক রাখতে হবে, এইটা কিন্তু কোনো মতেই ভুল করা চলবে না। এবার চলে আসে 1-3 প্রত্যেকে বই নিয়ে কিন্তু বসবে, প্রত্যেকে বই হাতে রাখবে। 1-3 কি বলছে, যে একটি বলছে ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিজের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। দুটো অপশন, আমাদের দুটো স্তম্ভ থাকে, একটা ক একটা খ। তাহলে ক স্তম্ভতে বলছে ABC, সবটা আর আমি লিখছি না বা লিখে করাই। ক স্তম্ভে বলছে এ নম্বর অপশান, এইতে বলছে আর অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু। বিতে বলছে কি স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। সি অপশনে বলছে ভেগাস স্নায়ু, ভেগাস স্নায়ু। এবং এখানে লেখা রয়েছে 1 নম্বরে এর সামনাসামনি মিশ্র স্নায়ু, 2 নম্বর এর লেখা রয়েছে সংজ্ঞাবহ স্নায়ু, এবং 3 লেখা রয়েছে কি আজ্ঞাবহ স্নায়ু। এবার এই আনসার এতগুলো লেখা থাকবে, লেখার পরে তোমাকে আবার ক খ গ ঘ বলে 4টে অপশন থাকবে, ঠিক আছে। থাকবে এরকম টাইপের একটা প্রশ্ন কিন্তু আসে এমসিকিউতে, এরকম টাইপের প্রশ্ন দিচ্ছে 2-1 বছর থেকে দিচ্ছে। তাহলে তোমাকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে কীভাবে অ্যান্সারটা লিখবো। তবে এত কিছু অ্যান্সার লেখার সময় তোমাকে এতগুলো, এটা কোশ্চেন পুরোটাই হচ্ছে কোশ্চেন। এবার তোমাকে অপশান দেবে এরকম এর সঙ্গে 3, বি এর সঙ্গে 2, সি এর সঙ্গে 1, এরকম টাইপের তোমার কাছে অপশানগুলো দেবে, ঠিক আছে। এবার এখানে করবো কীভাবে, এরকম আরও বাকি অপশান আছে, আমি লিখছি না, ঠিক আছে। অ্যান্সারগুলো করবো কী করে, তোমাকে এই অপশানগুলো দেখে এই প্রথম চান্সে এই মিলানো অপশান, দেখো 4টে অপশান থাকবে মিলিয়ে দেওয়া থাকবে, এবং কোনটা মিলানো আছে সেটা তোমাকে লিখতে হবে। তোমাকে এত কিছু আর অ্যান্সার লেখার সময় কিন্তু লেখার দরকার পড়বে না, দরকার নেই। কী করতে হবে তোমাকে, এইখানে তোমাকে আগে দেখতে হবে কে কার সাথে আমি মিলাবো, অর্থাৎ এলোমেলো, এটা হচ্ছে এক প্রকার এলোমেলো। এবার এলোমেলোতে আমরা 5 মার্কের জায়গাতে যখন এলোমেলো করি, ওখানে কী করতে হয়,
তখন এলোমেলো তোমাকে সাজিয়ে লিখতে হয়। এখানে তোমাকে এলোমেলো, এখানেও তোমাকে সাজাতে হবে, কিন্তু অপশানে তোমাকে একটা সাজানো আছে, অপশানের মধ্যে একটা সঠিক সাজানো রয়েছে। তো সেইটা দেখে তুমি প্রথম চান্সে অ্যান্সারটা করতে পারবে না। তো তোমাকে কী করতে হবে? তোমাকে করতে হবে এই যে তিনটে শব্দ রয়েছে, এই তিনটে শব্দকে তোমাকে এলোমেলো মিলাতে হবে। মিলিয়ে তোমাকে দেখতে হবে, কমপক্ষে দুটো মিলাতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? একটা মিলিয়ে অত শিওর হওয়া যাবে না, কিন্তু দুটো কমপক্ষে মিলাতে পারলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। যেমন ধরো অপটিক স্নায়ু, তো কী কী রয়েছে এখানে? স্নায়ু রয়েছে, স্নায়ুর নাম রয়েছে, আর এদিকে কোন প্রকার সেই স্নায়ুগুলো নিয়ে তৈরি, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু কোন প্রকার স্নায়ু নিয়ে গঠিত? অপটিক স্নায়ু, মনে রাখবে, অপটিক স্নায়ু বা অকিউলোমোটর কিংবা অডিটরি, এই যে তিন প্রকার, চোখ কান নাক, এই তিন জায়গাতে যে স্নায়ুগুলো রয়েছে সেগুলো হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু দ্বারা গঠিত। আর সংজ্ঞাবহ স্নায়ু দ্বারা গঠিত যে সকল স্নায়ু, ঠিক আছে, সেই স্নায়ুগুলোকে আবার বলা হয় অন্তর্বাহী স্নায়ু। ঠিক আছে? অন্তর্বাহী স্নায়ু। তো অন্তর্বাহী স্নায়ু কোন প্রকার স্নায়ু নিয়ে গঠিত? অন্তর্বাহী স্নায়ু হচ্ছে কি? সংজ্ঞাবহ স্নায়ু নিয়ে গঠিত। অন্তর্বাহী স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু নিয়ে গঠিত। এবার তাহলে অপটিক স্নায়ু কার সাথে মিলে গেল? অপটিক স্নায়ু হয়ে গেল সংজ্ঞাবহ স্নায়ু। স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু, এটা কি কোন প্রকার স্নায়ু? এটা হয়ে যাচ্ছে 2 নম্বর আজ্ঞাবহ স্নায়ু, স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। ভেগাস স্নায়ু হচ্ছে কোন প্রকার? এই হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু। ভেগাস স্নায়ু হচ্ছে কোন প্রকার স্নায়ু? মিশ্র স্নায়ু। তাহলে এই এতগুলো আমি করলাম, তোমাকে করতে হবে না। ঠিক আছে? তোমাকে কি করতে হবে? এই যে অপশনগুলো দেওয়া থাকে, খ দিয়ে লেখা থাকবে, গ দিয়ে লেখা থাকবে, ঘ দিয়ে লেখা থাকবে। ঠিক আছে? এরকমভাবে 4টে অপশান তোমার কাছে লেখা থাকবে। এবার দেখতে হবে তুমি যখন মিলিয়ে নিয়েছো, যেমন তাহলে মিলিয়েছো কী কী? এ এর সঙ্গে কোনটা হলো? এ এর সঙ্গে হচ্ছে 2, তাহলে এ এর সঙ্গে 2 তুমি পাশে প্রশ্নতেই বা পাশে তুমি লিখে নাও যে এ এর সঙ্গে হচ্ছে 2 মিলেছে, বি এর সঙ্গে 3 মিলেছে। ঠিক আছে? তাহলে সি এর সঙ্গে অবশ্যই 1 মিলবে। এবার এই যে আমি, তুমি মিলিয়ে বার করে নিয়েছো, এবার এটাই তুমি অপশানে দেখো কোথায় এরকমভাবে মেলানো রয়েছে। তা আমাদের কাছে বইয়ে রয়েছে এরকমটা কোথায়? এরকম রয়েছে খ অপশানে। ঠিক আছে? এ 2, বি 3, আর সি হচ্ছে 1। ঠিক আছে? তা আমাদের কাছে কোন অপশান রয়েছে? খ অপশানে। ঠিক আছে? এইটা তো তোমাকে অ্যান্সার কী করে লিখতে হবে? তোমাকে অ্যান্সার লিখতে হবে যে 1-3 দিয়ে, 1-3 লিখে শুধুমাত্র কোন অপশানটা সঠিক সেইটা, আর কি কি আছে। এ 3 রয়েছে, বি 2 রয়েছে, বি 3 রয়েছে, আর সি 1 রয়েছে। এইটুকু তোমাকে লিখতে হবে। ঠিক আছে? লেখার সময় তোমাকে এইটুকু লিখতে হবে, বাকিটুকু তোমার অ্যান্সার বের করা কৌশল, কী করে অ্যান্সারটা বের করবে। তাহলে এইভাবে তোমাকে অ্যান্সারটা তোমার শুধু লিখবে কি, দাগ নম্বর দিয়ে, অপশান নম্বর দিয়ে, অ্যান্সারটুকু, আর কিচ্ছু লেখার দরকার নেই। বাকি তোমাকে এখানে একটু প্রশ্নগুলো পড়তে হবে, প্রশ্ন পড়তে হবে, মোস্ট পড়তে হবে, সবাইকে পড়তে হবে। ঠিক আছে? চলে যাই এবার 4 নম্বর কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় তা শনাক্ত করো। অর্থাৎ আমরা মাইটোসিসের 4টে দশা পড়েছিলাম। মাইটোসিসকে, মাইটোসিস যে পদ্ধতিটা, সেটা দুটো পদ্ধতি, অর্থাৎ দুটো কোষীয় অঙ্গাণুর বিভাজনের মাধ্যমে দেখা যায়। একটা কি? একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন, আর একটা হচ্ছে 2 নম্বর সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের যে বিভাজন তাকে ক্যারিওকাইনেসিস বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসকেই আবার ক্যারিওকাইনেসিসকেই আবার 4 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে প্রোফেজ, 2 হচ্ছে মেটাফেজ, 3 হচ্ছে অ্যানাফেজ, এবং 4 হচ্ছে টেলোফেজ।
এই হচ্ছে 4 প্রকারের ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের 4টি দশা। এই নিউক্লিয়াসের বিভাজনের 4টি দশায় অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, যার মধ্যে এই যে এই প্রশ্নটার উপরে আমাদের 2টা জিনিস হয় বা দুটো দশা আছে। দেখো, প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা আর নিউক্লিয় লাশের অবলুপ্ত হয়, হারিয়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয়। আর টেলোফেজ দশাতে আবার এই কথাটি উল্টে বলতে পারে যে আবির্ভাব কোন দশায় হচ্ছে, অর্থাৎ নিউক্লিয় পর্দা মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার আবির্ভাব হচ্ছে। আবির্ভাব মানে পুনরায় ফিরে আসছে। তাহলে পুনরায় ফিরে আসছে কোন দশাতে, পুনরায় ফিরে আসছে কোন দশায়, এই টেলোফেজ দশায়। আর হারিয়ে যাচ্ছে অর্থাৎ বিলুপ্ত হচ্ছে কোন দশায়, বিলুপ্ত হচ্ছে প্রোফেজ দশায়। আর মাঝে যে দুটো দশা রয়েছে এখানেও দু একটা প্রশ্নগুলো আসে, যেমন বেমতন্তু গঠন হচ্ছে কোন দশায়, তো মেটাফেজ দশায়। অ্যানাফিজীয় চলন দেখা দিচ্ছে বা সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে ক্রোমোজোমগুলি বিভক্ত হচ্ছে কোন দশায়, তো এটা হলো আমাদের অ্যানাফেজ দশা। এগুলো দুটো একটা করে প্রশ্ন কিন্তু এমসিকিউর মধ্যে আনে। তাহলে আমাদের কাছে অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে এই 1-4 প্রোফেজ দশা, অর্থাৎ অপশন নম্বর খ। তাহলে অ্যানাফেজ, মেটাফেজ আর টেলোফেজে কী কী হচ্ছে সেগুলো বললাম। তো এইভাবেই প্রত্যেকটা অ্যান্সারগুলো আমরা করবো। শুধুমাত্র যেটা অ্যান্সার হবে শুধু সেটাই আলোচনা নয়, বাকি যে অপশনগুলো রয়েছে বাকি অপশনগুলোরও কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। 1-5 চলিয়ে তোমার লিখবে কীভাবে? তাহলে 1-4 দিয়ে তোমাকে লিখতে হবে যে শুধুমাত্র অপশন খ আর প্রোফেজ, এই হলো অপশন খ, এবং লিখবে প্রোফেজ, ব্যাস। আর কিচ্ছু তোমাকে লিখতে হবে না, আর কিচ্ছু লেখার দরকার নেই। এবার চলে আসি 1-5-এ। এবার 1-5 কি বলছে? যে নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য? ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নির্বাচন করে। ইতর পরাগযোগ, পরাগযোগ হচ্ছে দু প্রকারের। পরাগযোগ বা পলিনেশন হচ্ছে দুই প্রকার, একটা স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তা স্বপরাগযোগ কাকে বলছে? যে একটি গাছের কোন একটা গাছ যার একই ফুলে পরাগযোগ ঘটতে পারে, আর নাহলে ওই গাছেরই বা একটাই গাছের মধ্যে অন্য দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটবে, সেটাকে আমরা স্বপরাগ বলবো। অর্থাৎ গাছ হবে একটাই, ঠিক আছে, সে একটাই ফুল হতে পারে বা ওই গাছেরই অন্য ফুল হতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্বপরাগযোগ বলবো। আর যদি ইতর পরাগযোগ বলতে হয় তাহলে দুটো ভিন্ন গাছ থাকবে, তার মানে দুটো ভিন্ন ফুল তো হবেই, তাহলে দুটো ভিন্ন গাছ আর ভিন্ন ফুল, ভিন্ন গাছের মধ্যে যদি পরাগযোগ ঘটে বা ভিন্ন গাছের ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, তাহলে সেটাকে বলা হবে কি? ইতর পরাগযোগ। এবার একটা গাছের রেণু, একটা গাছের ফুলের রেণু অন্য গাছের ফুলের রেণু ফুলের মধ্যে স্থানান্তরিত হবে, তো সেখানে বাহক তো অবশ্যই থাকবে, ঠিক আছে। এবার এই যে বাহক যেহেতু এখানে চলে আসছে, বাহক অনেক প্রকারের হতে পারে, পতঙ্গ হতে পারে, পক্ষী হতে পারে, বায়ু পরাগী, বায়ু দ্বারা, জল দ্বারা, এইসব হচ্ছে আমাদের বাহক। তো এই বাহকের দ্বারা, বাহকের কারণে কি হয়, অনেক যে পরাগ রেণু তার অপচয় হয়ে যায়। অর্থাৎ একটা মৌমাছিকে ধরো যে একটা ফুলে বসলো, সেই মৌমাছি মধু সংগ্রহ করার জন্য ফুলে বসলো, তো সেই মধু সংগ্রহ করা বসার কারণে মধু সংগ্রহ করার পর সেই মৌমাছি যখন উড়ে অন্য একটা ফুলে যাবে, তো তার গায়ে লেগে থাকা যে রেণুগুলো, পরাগ রেণু, সেটা অন্য ফুলে বসার সময় বা অন্য ফুলে যাওয়ার সময় তার ওই রেণুগুলো তার শরীর থেকে, তার গা থেকে, তার ডানা থেকে ঝরে যায়, যার ফলে রেণুগুলো ওই রাস্তাতেই ঝরে পড়ে, যার ফলে অন্য ফুলে স্থানান্তরিত হতে পারে না, অর্থাৎ অপচয় ঘটায়। আমার কথা হচ্ছে অপচয় ঘটে। তাহলে এখানে কী কী রয়েছে? তো ইতর পরাগযোগে কী কী দরকার? বাহক তো দরকার, ঠিক আছে। আর ইতর পরাগযোগে একই গাছে কিন্তু পরাগযোগ ঘটবে না, একই গাছের একই ফুলে পরাগযোগ কোনো সময় ঘটবে না। তাহলে ইতর পরাগযোগ কোনটাকে বলবো? যে অন্য গাছে, অন্য দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে ঘটবে, দুটো ভিন্ন গাছ আর ভিন্ন ফুল, দুটো ভিন্ন গাছ আর ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে, তাহলে সেটাকে আমরা কী বলবো? ইতর পরাগযোগ বলবো। তাহলে অপশানগুলো দেখি কী বলছে। একটি গাছের একটি ফুলের মধ্যেই ঘটে, কোনো মতেই না একটি গাছের একটি ফুলের মধ্যে ঘটে, তাহলে তো কোনো মতে হবে না। একটি গাছের একটি ফুলের মধ্যে ঘটলে সেটা হয়ে গেল স্বপরাগযোগ। বাহকের, খ অপশন বলছে বাহকের প্রয়োজন হয় না, তাহলে বাহকের প্রয়োজন হয় না, হতেই পারে না। ইতর মানেই তো বাহক, ঠিক আছে, ইতর মানেই তো বাহক, তাহলে বাহকের প্রয়োজন হয় না, এই অপশনও সঠিক নয়। গ বলছে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম, তার মানে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়,
ইতর পরাগযোগে যখন পরাগযোগ ঘটে তখন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার বেশি হয়। স্বপরাগে কিন্তু নতুন বৈশিষ্ট্যের সঞ্চার খুব একটা হয় না বা দেখা যায় না। ঘ নম্বর অপশন বলছে পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে এটা হচ্ছে সঠিক, যে পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে 1/5 আমাদের অ্যান্সার কী হবে? 1/5 এর অ্যান্সার হবে যে অপশান নাম্বার, এখানেও আমরা পাচ্ছি ঘ, অপশন নম্বর ঘ। কী পাচ্ছি? পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে এটা লিখে তোমাকে লিখতে হবে পরাগরেণুর অপচয় বেশি হয়। এইটুকু তোমাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে পরাগরেণুর অপচয় বেশি হয়। আর কি ঘটে এখানে? অর্থাৎ ইতর পরাগযোগে আর কী কী বৈশিষ্ট্য রয়েছে? তো ইতর পরাগযোগের আর বৈশিষ্ট্য রয়েছে এরকম যে ইতর পরাগযোগে নানান রকম বৈশিষ্ট্য তো আসবেই, যেহেতু ভিন্ন দুটি গাছের মধ্যে পরাগযোগ ঘটছে। এবার চলে যাবো আমরা পরের অপশানে। ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? তাহলে ক্রোমোজোমের কোন গঠন? তো ক্রোমোজোমের তো অনেকগুলো গঠন আমরা পড়েছি, ক্রোমাটিড, ক্রোমোনিমা, ক্রোমোনিমাটা, সেন্ট্রোমিয়ার, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, টেলোমিয়ার, তারপরে রয়েছে স্যাটেলাইট। এরকম অনেকগুলো অংশ রয়েছে ক্রোমোজোমের। তো তার মধ্যে বলছে এখানে যে কোন অংশটা ক্রোমোজোমের মাঝখানেও হতে পারে, আর ক্রোমোজোমের বিভিন্ন জায়গাতেও হতে পারে, মানে একদম শেষ প্রান্তে হতে পারে, শেষ প্রান্তের কাছে হতে পারে। তো এইরকম সেন্ট্রোমিয়ার ছাড়া কিন্তু কোনো অংশ এরকমটা হতে পারে না যে বিভিন্ন জায়গাতে হতে পারে। সেন্ট্রোমিয়ারই একমাত্র কী করে, যে বিভিন্ন জায়গাতে হতে পারে, ক্রোমোজোমের শেষেও হতে পারে, ক্রোমোজোমের মাঝখানে হতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের কাছে অ্যান্সার কী হবে? 1/6 সেন্ট্রোমিয়ার। নেক্সট আমরা 1/7 যাবো। বলছে কালো বর্ণ 1/7 কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। ঠিক আছে? জিনোটাইপ শনাক্ত করো। তাহলে কী বলছে এবার? বলছে কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত। তাহলে গিনিপিগের কথা বলেছে। গিনিপিগের কথা বলেছে, তো কালো বর্ণ, দেখো কালো বর্ণ বা কালো রং আর অমসৃণ, তাহলে কালো বর্ণ, আগে এটা বুঝতে হবে, কালো বর্ণ আর অমসৃণ, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি অপশনগুলো লিখছি। ক নম্বর অপশনে বলছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর। খ নম্বর অপশনে বলছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, আর আর, তার সাথে রয়েছে ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর, স্মল আর। গ নম্বর অপশনে বলছে স্মল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর রয়েছে স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। ঘ নম্বর অপশন বলছে কি স্মল বি, স্মল আর, স্মল আর, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। এবার তোমাকে বুঝতে হবে যে কালো আর অমসৃণ যে বৈশিষ্ট্য রয়েছে তার জন্য অ্যালিল কী কী আসে। দেখো গিনিপিগের কালো বৈশিষ্ট্যের বা কালো বর্ণের জন্য কালো এর ইংলিশ পড়বে, কালো এর ইংলিশ কি? ব্ল্যাক। এটা কালোর ইংলিশ হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাকের প্রথম অক্ষর নেব, ব্ল্যাকের প্রথম অক্ষর নিলে হচ্ছে বি। তাহলে একটা বৈশিষ্ট্যের জন্য দুটো অ্যালিল থাকবে। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল বি আর ক্যাপিটাল বি কালোর জন্য। অমসৃণ মানে হচ্ছে কর্কশ। ঠিক আছে? তো কর্কশের কারণে আমাদের আসে কি? ক্যাপিটাল আর। এবার অমসৃণ আর কালো বলুক, সেখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে হয় দুটোই বড় হাতে বি হবে, তাহলেও কালো বলবো, আর একটা বি বড় আর একটা বি ছোট, অর্থাৎ ভিন্ন অ্যালিল থাকলে তো আমরা কালোই বলি। এটা যদি আমাদের ভিন্ন অ্যালিল হয় তবু তো কালো বলি, মানে শঙ্কর কালো আসে কথাটা, কিন্তু অ্যাকচুয়ালি কালোই তো পড়ছে বৈশিষ্ট্যের মধ্যে। আর ক্যাপিটাল আর এর সঙ্গে যদি আরেকটি ক্যাপিটাল থাকে, একটা স্মল আর থাকে, তাহলেও তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা কি? কর্কশ, মানে অমসৃণ। তাহলে এটাও কি বলছে?
এটাও বোঝাচ্ছে তোমার কি কালো অমসৃণ, আর এটাও তোমার বোঝাচ্ছে কালো অমসৃণ। এটাকে একসঙ্গে যদি আমি লিখি তাহলে পাচ্ছি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আরেকটা পাচ্ছি আমি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল। তো এটাকেও কালো কর্কশ বলবো আর এটাকেও কালো কর্কশ বলবো। এরকম কি কোনো অপশান আমাদের আছে? এবার এরকম কোনো অপশান আছে বা নেই সেটা আমরা বেছে নেব। এবার দেখো, এবার অপশানগুলো বুঝি। এই যে ক নাম্বার অপশান কি বলছে, অপশানগুলো বুঝি। দেখো এখানে বলছে ক্যাপিটাল বি স্মল বি, আর বলছে ক্যাপিটাল আর স্মল আর। তো ক্যাপিটাল বি স্মল বি থাকলেও আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এটি কালো, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কালো। আর ক্যাপিটাল আর স্মল আর থাকলেও বা দুটো যদি বড় থাকে আর আর দুটোই একটা যদি বড় আর একটা ছোট আর হয় তাহলেও সেটা আমরা বলতে পারি কি অমসৃণ, অমসৃণ। এবার আরেকটি অপশন রয়েছে আমাদের ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে ক্যাপিটাল বি, তার মানে কি ক্যাপিটাল বি মানেও তো কি বলছে, তাহলে কালো হয়ে যাবে, ক্যাপিটাল বি মানেও তো কালো। আর এইটা তো আমরা দেখলাম একটু আগে কি বলছে যে অমসৃণ, ঠিক আছে, অমসৃণ বলা হচ্ছে। তার মানে আমাদের কাছে কি আসছে ব্যাপারটা, আমাদের চেয়েছে কি কালো আর অমসৃণ। তাহলে বাকিগুলো কি আমাদের ঠিক, যেমন এটা, ঠিক আছে, এটাকেও দেখে নিই। তাহলে দুটোই হচ্ছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি এর কারণে কি বলতে পারি, কালো বলতে পারি। কিন্তু বলেছে দুটোই আর ছোট আছে, দুটোই আর ছোট আছে। তো ছোট আরের জন্য আমরা এটাকে কি বলবো, অমসৃণ বলা যাবে না। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো মসৃণ, ঠিক আছে, এটাকে আর অমসৃণ বলা যাবে না। এই বৈশিষ্ট্য গিনিপিগের মসৃণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে, মসৃণ বৈশিষ্ট্য বলা হয়। এবার আমি যদি এটাও দেখতে যাই তাহলে একটা বড় বি একটা ছোট বি আছে, ঠিক আছে, একটা বড় বি একটা ছোট বি, এটাকে আমরা কি কালো বলবো। আর এখানে এইটুকু এর এখনই ব্যাখ্যা হলো যে কী বলা হচ্ছে, মসৃণ বলা হচ্ছে। যদি আমরা এই অপশন দেখতে যাই তাহলে এই অপশন দেখো দুটোই ছোটো হাতের বি, ঠিক আছে, দুটোই ছোটো হাতের বি আছে। তো দুটোই ছোটো হাতের বি কে আমরা কোনো সময় কালো বলতে পারবো না, একে সবসময় কিন্তু সাদা বলতে হবে। আর দুটোই ছোটো হাতের আর আছে, তো দুটোই ছোটো হাতের আর আছে, একে আমরা কি বলবো, দুটোই ছোটো হাতের আর থাকলে কি বলা হবে, অমসৃণ নয় মসৃণ বলা হবে। এবার এইটা যদি আমরা ভাঙি তাহলে এখানেও তো দুটোই ছোটো হাতের বি, দুটোই ছোটো হাতের বি, তো আমরা কী বলবো, একে সাদা বলবো, কালো বলা যাবে না। আর এইখানে বড় হাতের আর আর ছোটো হাতের আর, বড় হাতের আর ছোটো হাতের আর থাকার কারণে একে আমরা কী বলবো, কর্কশ তো বলছি কিন্তু সাদা চলে আসছে কথা, কিন্তু আমাদের কাছে চাইছে কি কি কালো আর অমসৃণ। এখানেও সেম সেম কি সাদা কর্কশ মানে অমসৃণ, সাদা অমসৃণ, ঠিক আছে। তাহলে আমাদের একমাত্র অ্যান্সার কোনটা ঠিক হচ্ছে, অপশন নাম্বার ক। তাহলে অ্যান্সার লিখবো কী করে, এত কিছু বোঝালাম, এর অ্যান্সার তোমাকে লিখতে হবে 1/7, নাকি 1/7, 1/7 শুধুমাত্র ক লিখে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এইটুকু লিখে দিলে তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে এই অ্যান্সার শেষ। এবার আসবো পরেরটাতে। পরেরটাই কি বলছে, একটি সংকর দীর্ঘ মটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব, দেখো সংকর দীর্ঘ যার অক্ষরটা বলে দিয়েছে মানে অ্যালিল বলে দিয়েছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি একটা হচ্ছে স্মল টি, এর সাথে বিশুদ্ধ খর্ব মানে কি, এটা স্মল টি বিশুদ্ধ খর্বের অ্যালিল হচ্ছে স্মল টি। মটর গাছে সংকরায়ন ঘটানো হলে F1 জমিতে বেটে মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত, বেটে মটর গাছ কত পার্সেন্ট পাবো সেটা চাইছে তোমার কাছে। তাহলে এখানে কীভাবে করবো, পার্সেন্টেজ কী করে বার করবো বা কী করে এর মধ্যে ক্রস করবো, মানে হচ্ছে এর সংকরায়ন ঘটাবো।
তো সমকরণ ঘটালে এই একটা আমাদের কাছে কি অ্যালিলযুক্ত জীব মানে মটর গাছ, এটা হচ্ছে এক প্রকারের অ্যালিলযুক্ত মটর গাছ। তো এটা কীভাবে সমকরণ ঘটাবো তার জন্য ছোট্ট একটা প্রসেস, সেটা হচ্ছে গুণ করা। মানে প্রথমে কী কী রয়েছে, ক্যাপিটাল স্মল, তারপরে রয়েছে স্মল টি স্মল টি, এইটাকে গুণ করার মতো গুণ করে নাও। গুণ করে নাও, গুণ করার প্রসেস। যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে কী কী পাবো, দুটো স্মল টি গুণ স্কোয়ার করবো না, পাশাপাশি লিখবো। যদি আমরা এইটার সাথে এইটা গুণ করতে যাই তাহলে কী পাবো, ক্যাপিটাল টি স্মল টি। যদি আমরা এইটার সাথে এবার এইটা গুণ করি, ঠিক আছে, তাহলে একটা একটা করে গুণ করছি, তাহলে স্মল টি স্মল টি। আবার যদি এটার সাথে এটা গুণ করতে যাই তাহলে পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো এই যে স্মল টি যে অ্যালিল রয়েছে, ছোটো হাতের টি যুক্ত যে অ্যালিল, সেটাকে কী বলা হয়, সেটাকে খর্ব, যে মটর গাছ, খর্ব মটর গাছ বলা হয়। আর এইটা হচ্ছে বা বিশুদ্ধ খর্ব বলা যেতে পারে। আর ক্যাপিটাল টি স্মল টি এটাকে আমরা কী বলবো, শঙ্কর লম্বা বলবো, ঠিক আছে। এটাকে আবার কী বলবো, বিশুদ্ধ বেটে। আবার এটাকে আমরা কী বলবো, শঙ্কর লম্বা। তা আমাদের কাছে প্রশ্ন বলেছে যে বেটে মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত, তাহলে বেটে করা হচ্ছে একটা দুইটা, পার্সেন্টেজ কী করে বার করবো, চারটে আছে, 100%কে 25 করে ভাগ করে দাও, 25% করে ভাগ করে দাও। তাহলে কজন খর্ব কজন হচ্ছে, খর্ব হচ্ছে দুইজন, মানে কি 25% প্লাস 25%, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের 50%, ঠিক আছে। তাহলে আমাদের অপশন নম্বর কী হবে, একই আট হয়ে যাবে কি, অপশন নম্বর খ 50%, ঠিক আছে। অপশন নম্বর খ হচ্ছে 50%। নেক্সট আমরা চলে আসবো, বলছি জিনগত রোগগুলির মধ্যে যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে যে জিনগত রোগটি অটোজোম বাহিত সেটিকে শনাক্ত করো। দেখো অটোজোম বাহিত রোগ কী কী, আমাদের যে জিনগত রোগ আছে সেটা হচ্ছে যৌন ক্রোমোজোম বাহিত, মানে এক্স ক্রোমোজোম বাহিত, আর হচ্ছে অটোজোম বাহিত। তাহলে এক্স ক্রোমোজোম বাহিত দুটো আমাদের রোগ পড়েছি, একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা। আর অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, মনে রাখবে। আর এবং সব রোগগুলোই কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের, এটা মনে রাখবে। অর্থাৎ প্রচ্ছন্ন জিন দ্বারা হবে, প্রকট জিন দ্বারা হবে না, অটোজোম দ্বারা বলুক আর অ্যালোজোম দ্বারা বলুক, ঠিক আছে। তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের কি অ্যালোজোম দ্বারা, অর্থাৎ অটোজোম দ্বারা জিন ঘটিত রোগ। তাহলে একের নয় আমাদের থ্যালাসেমিয়া। তাহলে বর্ণান্ধতা কী হবে, অপশন যেটা বর্ণান্ধতা বলছে সেটা হয়ে যাবে এক্স ক্রোমোজোম বাহিত, মানে যৌন ক্রোমোজোম বাহিত। তাহলে হিমোফিলিয়া কী হবে, তাহলে হিমোফিলিয়াও হয়ে যাবে কি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। অ্যানিমিয়া, অ্যানিমিয়া তো থ্যালাসেমিয়ার সঙ্গেই যুক্ত, মানে থ্যালাসেমিয়ার মধ্যেই রয়েছে। অ্যানিমিয়া হচ্ছে হিমোগ্লোবিন এর অভাবে যে রক্তাল্পতা সৃষ্টি হয়, সেই রক্তাল্পতাজনিত একটি রোগ। একের দশ কী বলছে, ঘোড়ার অভিব্যক্তিতে নিচে সঠিক ক্রমটি নির্বাচন করো। ঘোড়ার অভিব্যক্তিতে নিচে সঠিক ক্রমটি নির্বাচন করো। তার মানে চারটে অপশান আছে, চারটে অপশানে তিনটে অপশান আমাদের ভুল, একটা অপশান ঠিক আছে। তাহলে ঘোড়ার বিবর্তন মানে কি, এই যে পাঁচটি যুগে যে পাঁচটি ঘোড়ার আবির্ভাব হয়েছে আমাদের পৃথিবীতে, তার আদিকাল থেকে শুরু করে, মানে প্রাচীন ঘোড়া থেকে শুরু করে আধুনিক এখনকার বর্তমান যে ঘোড়া, তার কী কী রয়েছে, তার নামগুলো পরপর তোমাকে কিন্তু মনে রাখতে হবে। নাম মনে থাকলে আরেকবার দেখে নাও এখন। তো প্রথম যে একদম প্রাচীন কালের যে ঘোড়া, তার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। তো প্রাচীন কালের যে ঘোড়া রয়েছে তার নাম হচ্ছে ইওহিপ্পাস, ঠিক আছে। প্রাচীনকালের যে ঘোড়া তার নাম হচ্ছে কি ইওহিপ্পাস, না প্রথম। তাহলে এক নম্বর যে ঘোড়া তার নাম কি, ইওহিপ্পাস, ইওহিপ্পাস, ঠিক আছে। দুই নম্বর যে ঘোড়া তাকে বলে মেসোহিপ্পাস, দুই নম্বর যে ঘোড়া তাকে বলে
মেসোহিপ্পাস। 3 নম্বর যে ঘোড়া তাকে বলে মেরিচিপ্পাস। 4 নম্বর যে ঘোড়া তাকে বলে প্লায়োহিপ্পাস। এবং 5 নম্বর যে ঘোড়া তাকে বলে ইকুয়াস। ঠিক আছে, 5 নম্বর যে ঘোড়া তাকে বলা হচ্ছে ইকুয়াস। তাহলে এটা কি একদম প্রাচীন ঘোড়া, যার দৈর্ঘ্য কেবল ছিল 30 সেন্টিমিটারের মতো। ঠিক আছে, 30 সেন্টিমিটারের মতো। মেসোহিপ্পাস, যার দৈর্ঘ্য হলো কিছু সময় পর কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। মেরিচিপ্পাস, যার কত হলো দৈর্ঘ্য? 100 সেন্টিমিটার। প্লাইহিপ্পাস কত হলো? 120 সেন্টিমিটার। এবং ইকুয়াস হলো 150 সেন্টিমিটার। ঠিক আছে, 150 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের কি ঘোড়ার বিবর্তন। তাহলে তোমাকে দেওয়া থাকবে অনেকগুলো অপশন, যার মধ্যে একটা সঠিক হবে। কি লেখা থাকবে? ইওহিপ্পাস। তারপরে লেখা থাকবে মেসোহিপ্পাস। ঠিক আছে, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, এরকমভাবে প্লাইহিপ্পাস, এবং শেষে ইকুয়াস। এরকম তীর চিহ্ন আকারে তোমার কাছে দেওয়া থাকবে। এবার তোমাকে সঠিকটা কিন্তু বেছে নিতে হবে, কোনটা সঠিক সেটা তোমাকে দেখে নিতে হবে। তাহলে এরকম 5টি নাম আমাদের পর পর মনে থাকবে, তাহলেই কিন্তু আমরা সেটা করতে পারবো, তাছাড়া কিন্তু করতে পারবো না। চলে আসে এবার 11 মিলার রুলের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। দেখো, মিলার রুলের পরীক্ষা যে আদিকালে কী করে প্রাণের সৃষ্টি হলো সেই নিয়ে মিলার এবং উরে দুজন বিজ্ঞানী তারা কিন্তু একটি পরীক্ষা করেছে। আর এই পরীক্ষাতে তারা প্রথমে 3 রকমের রাসায়নিক উপাদানের মাধ্যমে এই পরীক্ষাটা করেছে। তো কী কী? একটা হচ্ছে মিথেন, হাইড্রোজেন, আর একটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এটা একটা সঠিক মানে সবটা একই রকম পরিমাণে না নিয়ে তাদের একটা আনুপাতিক হারে নিয়ে পরীক্ষাটা করা হয়েছিল। তাই এই অনুপাতটা কি? অনুপাতটা আমরা রাখবো 2:1। ঠিক আছে, এবং এই পরীক্ষা থেকে আর কি উৎপন্ন হয়েছে সেগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেয়। নেক্সট আমরা করবো 12 নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেই, মানে কি গ্যাস শোষণ করে? তাহলে মাছের পটকা হচ্ছে 2টা প্রকোষ্ঠযুক্ত, আমরা পড়েছি, একটা অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। তো অগ্রপ্রকোষ্ঠে একটি অংশ, অগ্রপ্রকোষ্ঠে এক প্রকারের গ্রন্থি থাকে যাকে বলে কি রেড গ্রন্থি। ঠিক আছে, যেখানে গ্যাসের উৎপাদন হয়, যেই জায়গাতে বা অগ্রপ্রকোষ্ঠে থাকা যে রেড গ্রন্থি সেখানে গ্যাসের উৎপাদন হয়, সৃষ্টি হয়, গ্যাস সৃষ্টি হয় এক প্রকারে, যে গ্যাসের কারণে পটকাটা ফুলে যায়। আর সেই পটকাটা চুষে যাওয়ার কারণে আবার মাছেদের একটু গমন হয়। তো পটকা গ্যাস শোষণকারী হচ্ছে রেড গ্রন্থি, আর গ্যাস উৎপাদনকারী হচ্ছে রেড গ্রন্থি, আর গ্যাস শোষণকারী হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। তাহলে 2টো গ্রন্থি, একটা রেড গ্রন্থি আর রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে, পটকার অগ্রপ্রকোষ্ঠ থেকে গ্যাস উৎপাদন করে, আর পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে এই রেড গ্রন্থি কী করবে? রেড গ্রন্থি সেই গ্যাস পাঠিয়ে দেবে রেটিয়া মিরাবিলিয়া, এবং সেই রেটিয়া মিরাবিলিয়া সেই গ্যাসটাকে শোষণ করে নেয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে কি রেটিয়া মিরাবিলিয়া। 13 করবে। 13 কী বলছে? নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্প মানে কি বাঘের প্রকল্প, বাঘ সংরক্ষণ কৌশল। ব্যাঘ্র প্রকল্প মানে হচ্ছে বাঘের সংরক্ষণ যে জায়গা, অরণ্য, ঠিক আছে, সেই অরণ্যের কথা বলছে। তো কোনটি বলছে? আমাদের রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে কোনটা রয়েছে? তো 4টে অপশন আছে, বন্দিপুর, শিমলিপাল, সুন্দরবন আর কানহা। এবার এই 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের রাজ্যে আছে? তো নামটা আমরা বুঝতে পারছি সুন্দরবন পশ্চিমবঙ্গেই রয়েছে, কিন্তু বাকিগুলো যদি আমাদের রাজ্য না বলে অন্য রাজ্যগুলো দেয়, বা সুন্দরবন অপশান না থাকে আর বলে দেয় ব্যাঘ্র প্রকল্প কোনটা কোথায় রয়েছে, তখন আমরা কী করবো? তো ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গে কটা আছে, আর এই অপশানগুলোর মধ্যে কোথায় কোথায় কোনটা কোন রাজ্যে আছে সেটাও আমরা দেখে নিই।
তাহলে ব্যাঘ্র প্রকল্প অর্থাৎ বাঘ সংরক্ষণের প্রকল্প। তাহলে প্রথম অপশন বলছে কি, অ বন্দিপুর। তাহলে বন্দিপুর কোথায় রয়েছে? বন্দিপুর কর্ণাটক রাজ্যে রয়েছে, ঠিক আছে? বন্দিপুর কর্ণাটক রাজ্যে রয়েছে, ভালো করে মনে রাখবে। খ অপশন রয়েছে শিমলিপাল। শিমলিপাল, শিমলিপাল রয়েছে কোথায়? উড়িষ্যা, মনে রাখবে। শিমলিপাল রয়েছে উড়িষ্যা, ঠিক আছে? গ নম্বর অপশন সুন্দরবন, সেটা কোথায় আছে আমরা সবাই জানি। সুন্দরবন রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে। তাহলে অ্যান্সারও হবে আমাদের পশ্চিমবঙ্গে। ঘ নম্বর অপশন রয়েছে কানহা, ঠিক আছে? এই কানহা কোথায় হবে? কানহা হয়ে যাবে তোমার মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশ, কানহা তোমার কোথায় হয়ে যাবে? মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ এই ব্যাঘ্র প্রকল্প রয়েছে কানহা নামক অরণ্যে। চলে আসি 1-14, জলদূষণের সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি শনাক্ত করো। অর্থাৎ জলদূষণ হলে কী কী রোগ হবে? তো অনেকগুলো অপশন আছে। তো জলের সঙ্গে যুক্ত হচ্ছে ডায়রিয়া, মনে রাখবে, টাইফয়েড আর হেপাটাইটিস, এই তিনটি রোগ কিন্তু অবশ্যই মনে রাখবে। বাকিগুলো দেখে নাও। হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস ফুসফুসের রোগ, জলের জন্য হচ্ছে না বধিরতা। খ অপশনে রয়েছে বধিরতা, তো ওটা কানের সমস্যা, তাহলে বধিরতাও কী হচ্ছে না এই অপশনে সঙ্গে মিলছে। তাহলে জলদূষণের কারণে হয় না। ব্রঙ্কাইটিস, এটাও ফুসফুসের রোগ। হাঁপানি ফুসফুসের রোগ। অ্যাজমা, সেটা ফুসফুসের রোগ। জল দূষণের কারণে হয় না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক, ডায়রিয়া, টাইফয়েড আর হেপাটাইটিস। 1-15, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু আর ধূলিকণা, বাতাসের কথা বলছে। আর যেখানে ধূলিকণা আছে, ছত্রাক আছে, পরাগরেণু রয়েছে, তো এই সকল হঠাৎ বেড়ে গেলে নিজের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাহলে কোন সমস্যা হবে? যক্ষা, হাঁপানি, ম্যালেরিয়া, ডেঙ্গু। দেখো ম্যালেরিয়া, ডেঙ্গু এটা তো মশাবাহিত রোগ, এটা বাতাসের রেণুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষা এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হাঁপানি হচ্ছে আমাদের কাছে, বা অ্যাস্থমা বা অ্যাজমা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ধূলিকণার ফলে, শ্বাস গ্রহণের ফলে এই ধূলিকণা, ছত্রাকের রেণু, পরাগরেণু আমাদের ফুসফুস নালীতে প্রবেশ করে এবং সেখান থেকে হাঁপানি রোগটা দেখা দেয়। তাহলে আমরা এমসিকিউ 15টা এমসিকিউ এবং তার প্রত্যেকটা অপশনের যে ব্যাখ্যাগুলো করার চেষ্টা করলাম, আশা করি সবারই ভালো লাগবে। সবাই এইভাবেই অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। শুধুমাত্র অ্যান্সার করে করে যাবে না, যে একটা শিট বার করলাম, তার অ্যান্সারগুলো করে নিলাম, শেষ ওখান থেকে তার সব কমন তোমার আসবে না, মাথায় রাখবে এটা। সেম টু সেম প্রশ্ন তোমার আসবে না, এইটা মাথায় রেখো, যে এরকম করলাম তো হয়ে গেল আমার কমপ্লিট কভার, পুরো বই শেষ না। তোমাকে এই রকমভাবে প্রত্যেকটা অপশানগুলো খুলে খুলে পড়তে হবে, ঠিক আছে? শুধু অ্যান্সার কোনটা অপশান হচ্ছে সেটা কিন্তু না, প্রত্যেকটা অপশানেও কিন্তু খুলে খুলে তোমাকে পড়তে হবে যে কোন অপশান আর কী কী সঙ্গে যুক্ত, ঠিক আছে? এইভাবে তোমরা পড়বে, আমি আছি, আমি দেখাবো। দেখা হবে নেক্সট এই সেটের বাকি 1 মার্কের বিভাগ ক্ষয়ের এবং বিভাগ গ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ।